কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। দিল্লির শিক্ষামন্ত্রী গদি তো আগেই উড়ে গেছে, এবার কি তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পালা? কিছুদিন আগে যিনি বাংলাদেশ নিয়ে চরম মাতুব্বারি করছিলেন, সীমান্তে কাঁটাতারে বেড়া নিয়ে লাফালাফি করা থেকে শুরু করে কথায় কথায় তারেক রহমান সরকারকে অবৈধ বলে হেনস্থ করছিলেন, তিনি ভেবেছিলেন হয়তো আমাদের দেশ বাংলাদেশও দখল করে ফেলবেন। কিন্তু আজ তার নিজের পায়ের তলার মাটি একেবারে ধসে পড়েছে। তারেক রহমানকে সরাতে গিয়ে আজ নিজের রাজ্যেই চরমভাবে ধরা খেলেন শুভেন্দু অধিকারী। অন্যের দেশে নাক গলানোর শাস্তি যে এত ভয়ঙ্কর হতে পারে তা হয়তো তিনি স্বপ্নেও কল্পনা করেননি। আজ খোদ কলকাতা বড় রাজপথে নেমে এসেছে পশ্চিমবঙ্গের রাখো ছাত্র জনতা। আর পশ্চিমবঙ্গের এই তরুণ প্রজন্মের তোপে গদি হারিয়ে আজ একেবারে পথে বসার অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো কলকাতার বুকে? অহংকারী এই নেতার বিরুদ্ধে কেন আজ পশ্চিমবঙ্গের তরুণ সমাজ এইভাবে ফুঁসে উঠেছে? পর্দার আড়ালের আসল ঘটনা শুনলে রীতিমতো আপনি চমকে উঠবেন। তারেক সাহেবের বিরুদ্ধে যারা কথা বলে নিজেদের হিরো প্রমাণ করতে চেয়েছিলেন, আজ তারাই জিরো হয়ে গেল। মোদি ছোড়দার শুভেন্দু ভেবেছেন তারেক সরকারের বিরুদ্ধে গালবাজি করলেই হয়তো নিজের দেশের মানুষের চোখে অন্য দিক ঘুরিয়ে নেওয়া যাবে। কিন্তু বাংলার সাধারণ মানুষ তো আর আগের মতো বোকা নেই। সব হিসেব গড়ায় গড়ায় বুঝে নিতে আজ রাস্তায় নেমে বাংলার আপামর সাধারণ জনগণ। তাই তো বিশাল ছাত্র জনতার তোপের মুখে পড়ে আজ মুখ্যমন্ত্রীর রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। দিল্লি গতি থেকে যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কানমলা দিয়ে বিদায় নিতে হলো, তখন মোদি প্রশাসন ভেবেছে হয়তো এবার চারপাশে পরিস্থিতি কিছুটা শান্ত হবে। তারা ভেবেছিল একটা বলি পাঠা দিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে দেবে, কিন্তু তাদের এই চালাকি একেবারে উল্টে গেছে সাধারণ মানুষের দাপটে। ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ যেন জ্বলন্ত আগুনে 1 গ্যালন ঘি ঢেলে দিয়েছে। দিল্লির বুকে তরুণরা আজ খোদ মোদি প্রশাসনকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। আর এই আত্মবিশ্বাসে পারদ আজ সোজা এসে আছড়ে পড়েছে কলকাতার বুকে। শিলাইদহ থেকে ধর্মতলা পর্যন্ত আজ যে বিশাল জনসমুদ্র দেখা যাচ্ছে তা কোনো দলের ভাড়া করা লোক না। এরা হলো অধিকার বুঝে নিতে আসা অকুতোভয় ছাত্র জনতা, যার মুখ্যমন্ত্রী সমস্ত দাদাগিরি চূর্ণ করতে রাজপথে নেমেছে। অথচ কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে চরম দম্ভ দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গালবাজি তো করেছেন তিনি, আন্দোলন করতে হলে দিল্লি যাও, বাংলায় এসব চলবে না। বিরোধী কণ্ঠকে একেবারে চিরতরে মুছে ফেলার সরাসরি চোখ রাঙানিয়ে দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন পুলিশ আর দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে হয়তো সবাইকে ঘোল খাইয়ে দেবেন, কিন্তু শুভেন্দু অধিকারী একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তিনি বুঝতে পারেননি এই প্রজন্মের তরুণরা কারো পরোয়া করে না। যারা দিল্লির বুকে পুলিশের লাঠি আর টিয়ারশেল গ্যাস উপেক্ষা করে মোদী সরকারের ভিত নাড়িয়ে দেয়, তাদের কাছে রাজ্যের এক মুখ্যমন্ত্রী এমন কোনো ফাঁকা আওয়াজ নিতান্তই হাস্যকর। আর তাই 24 ঘন্টার মধ্যে কোনো রাজনৈতিক ব্যানারে ছাড়াই কলকাতার রাজপথ দখল করে নিয়েছে ক্ষুব্ধ ছাত্র জনতা। তারেক সাহেবকে ভয় দেখাতে গিয়ে আজ নিজের রাজ্যের তরুণদের বিশাল গেম মুখ্যমন্ত্রী হওয়া টাইট হতে চলেছে। রাজ্যের পুলিশ প্রশাসন এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। ছাত্র জনতা কোনোভাবেই সামলাতে পারছে না। কলকাতার রাজপথে এই বিশাল অস্থিরতা কিন্তু এমনিই হয়নি। হঠাৎ কেন তরুণ সমাজ এতটা ক্ষেপে গেল, তার পিছনে রয়েছে এক বিশাল ধোঁকাবাজির গল্প। ক্ষমতায় বসার আগেই এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী রাজ্যের হিন্দুদের সবচেয়ে বেশি ভরসা করেছিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে যখন মুসলমানরা সংখ্যালঘু, তখন হিন্দুদের এক বিশাল প্রত্যাশা ছিল সরকারের কাছে। সবাই ভেবেছিল দীর্ঘদিন ধরে চলা বঞ্চনা অবসান আর সমাজ জুড়ে সবার ন্যায্য অধিকার একেবারে নিশ্চিত হবে। কিন্তু গদিতে বসার পর মোদির ছোড়দা ঠিক উল্টো কাজটা করলেন। ক্ষমতা টিকিয়ে রাখতে লোভে আটঘাট বেঁধে খোদ হিন্দুদেরই অধিকার কেড়ে নিলেন তিনি। শুধু কি তাই, তারেক রহমানের বিরুদ্ধে গালবাজি করে আর বাংলাদেশের দখল ভেলকি দেখিয়ে হিন্দুদের মন জয় করার চতুর খেলোয়াড় সুলভ নীতি গ্রহণ করেছিলেন তিনি। আর ভেতরে ভেতরে নিজের রাজ্যের হিন্দুদের সব সুযোগ সুবিধা কেড়ে নিয়ে তাদের মুখ চুল করে মাখিয়ে দিয়েছেন।
পাশাপাশি মেধার কোনো দাম দেয় নেই, বরং চাকরির নামে চরম অবহেলা এবং দুর্নীতি এক বিশাল সিন্ডিকেট তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যে সাধারণ হিন্দুরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, আজ তারাই সবচেয়ে বেশি প্রতারিত বোধ করছেন। শুভেন্দু এই নীতির কারণে হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড একেবারে ভেঙে গিয়েছে। সাধারণ মানুষ আজ খুব ভালোভাবে বুঝে গেছেন, ধর্মের সুরসুরি দিয়ে গদিতে বসা এই নেতা আসলে ক্ষমতার লোভী, এরা আপন কেউ নয়। আর তাই আজ হিন্দু মুসলিম তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের হকের দাবিতে একজোট হয়েছে। তাদের প্রধান টার্গেট হয়ে উঠেছেন এই ধোঁকাবাজ মুখ্যমন্ত্রী। ধর্মের রাজনীতিতে একেবারে ঝামা ঘষে দিয়ে ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছেন, মেধার প্রশ্নে কাউকে এক চুলও ছাড় না দেওয়া যাবে না। তরুণরা প্রমাণ করে দিয়েছে, ভুয়া প্রতিশ্রুতি দিয়ে আর বেশি দিন গদি টিকিয়ে রাখা যায় না। শুধুমাত্র বাংলারই করুণ অবস্থার পাশাপাশি গোটা ভারতের দিকে তাকালে দেখা যায় আরেক ভয়াবহ চিত্র। একটু খেয়াল করলেই দেখা যাবে এই ক্ষোভের আগুনে শুধু কলকাতায় সীমাবদ্ধ নেই। শুভেন্দু অধিকারী যখন তারেক সরকারের পতনের ঘটানোর স্বপ্ন দেখছিল, তখন নিজের দেশের মাটি যেন চারদিকে টলছিল। আজকের দিন গোটা ভারত যেন এক জ্বলন্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আদিবাসী সম্প্রদায়ের তাদের জল, জঙ্গল আর জমি অধিকারের রক্ষায় যেন পথে নেমে প্রশাসনকে রীতিমতো নাচিয়েছে। পুলিশের ব্যারিকেড খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। অন্যদিকে মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষ আবার নতুন করে গর্জে উঠেছে, যা রাজ্যটিকে আর এক দফা ভয়ঙ্কর অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। এমনকি মোদী প্রশাসনের নিজের সাজানো রাজ্য খোদ গুজরাটে আজ কৃষকরা জোরালো বিদ্রোহ ঘোষণা করেছে। আর কর্পোরেটের সুবিধা দিতে গিয়ে দেশের কৃষি বাজারে বিক্রি করে দেওয়ার যে ফাঁদ পাতা হয়েছিল, তার বিরুদ্ধে পাঞ্জাবের কৃষকরা সমস্ত বাধা পেরিয়ে দিল্লির দিকে এগিয়ে আসছে। মোদী সরকার এখন চারদিক থেকে এমন প্যাচে পড়েছে যে পালানোর কোনো পথই নেই তার কাছে। অথচ এত কিছু পরও মোদী ছোটদা শুভেন্দু পড়েছিলেন তারেক রহমান আর বাংলাদেশ নিয়ে। নিজের ঘর সামলাতে না পেরে অন্যের ঘরে আগুন লাগানোর এই চরম মাতব্বরি আজ তাকে বিশাল খাদে কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। গোটা দেশ যখন অধিকারের আদায় লড়াইয়ে কাঁপছে, তখন বাংলাদেশ নিয়ে তার এই অহেতুক লাফালাফি দেশের সাধারণ মানুষের একদমই মেনে নেয়নি। মানুষ বুঝে গেছে এগুলো শুধু সমস্যা থেকে নজর ঘোরানোর এক সস্তা কৌশল মাত্র। গোটা দেশ যখন এমন চরম অস্থিরতা চলছে, তখন দিল্লি বসা মোদী সরকারের আসল শক্তি কতটা নড়বড়ে তা আজ সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। এদের দাদাগিরি খুঁটি আসলে কতটুকু দুর্বল তা 24শে লোকসভা নির্বাচনের ফলাফলে একবার জলের মতো পরিষ্কার। এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জেতার ক্ষমতা না পেয়ে মাত্র 240টি আসনে আটকে যায় মোদী প্রশাসন। এখন নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর মতো দুজন নেতার কাছের সমর্থনে ওপর ভর করে খুঁড়িয়ে চলছে দিল্লি সরকার। এই দুজন নেতা এখন মোদী সরকারের জন্য আস্ত এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে তারা সমর্থন তুলে নিলেই কালকেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে দিল্লি পুরো সিস্টেম। অন্যদিকে বিভিন্ন সমীকরণে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য, 86% মানুষ এই সরকারের পতন চায়। একসাথে 86% মানুষ এই বিশাল ক্ষোভ কোনোভাবে সাধারণ বিষয় হয়ে উঠতে পারে না। এত দুর্বল একটা ভিত্তির উপর দাঁড়িয়ে এদের দাদাগিরি আর গালবাজি সত্যি অবাক করে। পুলিশ, র আর দলীয় ক্যাডার নিয়ে এই জনসমুদ্রে আটকানোর ছক কেবলমাত্র বোকামি। ছাত্র জনতার এই আন্দোলন হলো বারুদের স্তূপে ফেলে দেওয়া জ্বলন্ত দেশলাই কাঠি, যা গোটা দেশের জমে থাকা ক্ষোভ একসঙ্গে জ্বালিয়ে পড়ে দিয়েছে। বাংলা তরুণরা আজ বুড়ো আঙ্গুল দেখিয়ে মোদী প্রশাসনকে কড়া জবাবটাই দিচ্ছে। পুরনো ইতিহাস সব সাক্ষী দেয় যে অহংকারী আর স্বৈরাচার শাসকদের শেষ পরিণতি সবসময় অত্যন্ত করুণ হয়। অন্যের দেশে নাক গলানো আর সাধারণ মানুষের অধিকার কেড়ে নিলে তো কত বড় শিক্ষা যে পেতে হয় তার প্রমাণ আজ সবার চোখের সামনেই ভাসছে। তাছাড়া বাংলাদেশের দিকে তাকালে তো পরিষ্কার বোঝাই যায় ক্ষমতা হারানোর পর স্বৈরাচার কীভাবে রাতের অন্ধকারে হেলিকপ্টারে করে পালাতে হয়। শেখ হাসিনা এভাবে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছিলেন। ঠিক সেই দৃশ্যই এবার মোদী প্রশাসনের নেতাদের বেলায়ও ঘটার অপেক্ষায়। তারেক রহমানকে চমকাতে গিয়ে শুভেন্দু আজ নিজেই এমন নাকানি চুবানি খাচ্ছেন যে হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নয়, যেখানে ছাত্র জনতার রোশনালয় থেকে বাঁচতে হলে রাতের অন্ধকারে হেলিকপ্টার ধরে পালাতে হবে। জনতার বাঁধ ভাঙা বিশাল স্রোত
যখন সোজা রাজপ্রাসাদের দিকে ধেয়ে আসবে, তখন এই কাচের ওপর ভর করে থাকা মোদী সরকার আর শুভেন্দুর গদি চোখের পলকে একদম মাটির সঙ্গে মিশে যাবে। তারেক রহমানের সাথে অকারণে টেক্কা দেওয়ার চূড়ান্ত ফল হিসেবে আজ কপাল চাপড়ানো ছাড়া কিছুই জুটবে না অহংকারী এই মুখ্যমন্ত্রীর কপালে। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কয়দিন এই স্বৈরাচারী হিসেবে পশ্চিম বাংলা থাকতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মোদী সরকারই বা কতদিন থাকতে পারবে? আর মোদী সরকার যদি পদত্যাগই করে, তাহলে পালিয়ে কোন দেশে যাবেন? কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন। এই সত্য পশ্চিম বাংলার আপনার গোটা বন্ধু সমাজে ছড়িয়ে দিন এবং বাংলাদেশের সবাইকে আপনি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দিন। সর্বশেষ সত্যের সাথে থাকুন, সত্য বিজয় ছিনিয়ে আনবেই। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো রাজনৈতিক বিশ্লেষণ নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।